জানি রে সোনা, তুই কিসের জন্য কান্না করছিস, কিন্তু আমি এমন এক চরম দুঃখিনী মা যে তোর মুখে একটু খাবার তুলে দেব আমার সেই ক্ষমতাটুকুও নেই। এই ঝড় বৃষ্টি রাতে আমি তোকে নিয়ে কোথায় যাব? হে আল্লাহ, তুমি আমাদের মুখের দিকে একটু তাকাও। বাবু, আমাদের একটু সাহায্য করেন না। আমার কোলে ছোট্ট একটা বাচ্চা, এই দুর্যোগের রাতে যদি একটু জায়গা দেন। না না, এখানে কোনো জায়গাটাকে হবে না। কে এত রাতে? আমি চাচা। আমি মানে? তোমাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, দয়া করে বলছি আপনি একটু আমাকে সাহায্য করেন না। এ কি, তুমি এটা কি করছো? আমি তোমাকে কি সাহায্য করতে পারি বলো? আসলে দুর্যোগের রাতে আমার এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। আর তাছাড়াও ওর খুব খিদে পেয়েছে, আমার কাছে দুধ কেনার মতো টাকাও নেই। তাই যদি আমার বাচ্চাটাকে দুধ আর আজকে রাতটা থাকার জন্য যদি একটু আশ্রয় দিতেন। বেশ, তবে তুমি আমার সাথে ভিতরে এসো। এই নাও, এটা তোমার বাচ্চাকে খাইয়ে দাও, দেখো ওর সব কান্না থেমে যাবে। বলেছিলাম না, এটা খাওয়ার পর ওর সব কান্না থেমে যাবে। আসলে কি জানো মা, কথায় বলে পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। যাই হোক, এবার এই জলটা তুমি খেয়ে নাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। এবার বলো তো দেখি, এই ঝড় বৃষ্টি দুর্যোগের রাতে তুমি একা একটা বাচ্চাকে নিয়ে অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছ? আসলে সবই হলো আমার কপালের দোষ। কপালের দোষ মানে? হ্যাঁ, আমি একজন জনম দুঃখিনী মা, নইলে কি আজ আর আমার আর আমার সন্তানের সবকিছু থাকা সত্ত্বেও এইভাবে অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়? আমি ঠিক বুঝলাম না মা, সব থাকার শর্তেও মানে? আসলে একদিন আমারও ঠিক এরকম একটা সাজানো গোছানো সংসার ছিল। বৌমা, বৌমা তাড়াতাড়ি এসো। আর কতক্ষণ? দাঁড়াও দাঁড়াও, এই তো সবে 1 ঘন্টা 5 মিনিট 34 সেকেন্ড হলো। এখন আরো 54 মিনিট 26 সেকেন্ড হোক। হ্যাঁ হ্যাঁ, আমার বেলায় তোমার যত সব হিসাব, আর নিজেদের বেলায়। আর যাই হোক, 1 ঘন্টা ধরে তোমার মতো তো আয়নার সামনে বসে ময়দা তো মাখি না। মা দেখেছেন, আপনার ছেলে আবার আমার পিছনে লাগছে কিন্তু। ওহ বৌমা, রাগ করো না। এইরকম বয়সে স্বামী স্ত্রীর ভিতরে একটু আড্ডু মান অভিমান হবে, একটু একটু পিছনে লাগবে। আমি যখন ওই বয়সে ছিলাম তখন আমি কত তোমার শাশুড়ির পিছনে লেগেছি, কি আর বলবো তোমায়।
থাক থাক অনেক হয়েছে, তোমাকে আর বুড়ো বয়সে অত যৌবনের গল্প শোনাতে হবে না। ওইদিকে আবার লেট হয়ে যাচ্ছে, ওরা বারবার ফোন করছে। হ্যাঁ মা চলুন, আমি পুরোপুরি রেডি। হ্যাঁ হ্যাঁ, রেডি তো হয়েছো? দেখে তো মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে নয়, বিয়ে করতে যাচ্ছো। মা দেখেছেন, আপনার ছেলে আবার আমার পিছনে লাগছে। বেশ বেশ অনেক হয়েছে, এবার চল। আরে সুরজ, তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ মা, কেন তুমি কি কিছু বলবে? হ্যাঁ, আসলে আজ তোর খালাতো বোন ঝিলিক আর মুকলেশ ভাই আসবে, তাই বলছিলাম আসার পথে তুই ওদেরকে একটু নিয়ে আসিস। ঠিক আছে মা। খালাম্মু। আরে ঝিলিক মুকলেশ, তোরা এত তাড়াতাড়ি চলে এলি? আমি যে সুরজকে বললাম ও যেন আসার পথে তোদেরকে নিয়ে আসে। আসলে কি বলো তো খালা আম্মা, আমরা যে ট্রেনে আসবো বলছিলাম না, সেই ট্রেনটা নাকি আসতে লেট করবে, তাই আমরা আগের ট্রেনে চলে আসলাম। তাই বুঝি? বেশ ভালো। তো বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে মা, আমি ভালোই আছি। ওই তো বৌমা চলে এসেছে। কেন মা, আমাকে কিছু বলবে? একে তো ঠিক চিনলাম না। আর এইটাই তো সুরজের বউ, সম্পর্কে তোর ভাবি, অবশ্যই চিনবেই বা কি করে? বিয়ের সময় এত করে ফোন করে বললাম তোদের আসতে, তোরা তো এলি না। ওইসব পুরনো কথা ছাড়ো না। আচ্ছা, খালুজিকে তো দেখছি না। উনি একটু বাজারে গিয়েছেন কিছু কেনাকাটা করতে। আহ ঝিলিক, এবার একটু চুপ কর না। কথায় 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 বাড়িয়ে যাচ্ছিস। একবার নতুন ভাবের দিকে তাকিয়ে দেখ, কি মিষ্টি দেখতে। তুমি ঠিক বলেছো ভাই, সত্যি মানতে হবে, সুরজ ভাইয়ের পছন্দ আছে। তাই বুঝি? থাক, আমার আর এত প্রশংসা করতে হবে না। এরপর যদি তোমরা আমার প্রশংসা করো, তাহলে হয়তো আমি নিজেকে আর মানুষ না মনে করে কোনো এক পৌরী রাজ্যের পৌরী কন্যা ভাবতে লাগবো। বুঝলি ঝিলিক, আমার বৌমার সাথে কথাই পারবি না। যেমন ওর রূপে তেমনই কাজ কামে, কথাবার্তায় সব কিছু এক্সপার্ট। তাই তো দেখছি। বেশ অনেক হয়েছে, তোমরা অনেক দূর থেকে এসেছো, এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো। আমি তোমাদের জন্য খাবার রেডি করে রাখছি। ঠিক আছে ভাবি। আরে ঝিলিক, তোর তো দেখছি সুরজের বউকে খুব পছন্দ হয়েছে। পছন্দ না ছাই, যতক্ষণ ওই মেয়েটা আমার সামনে দাঁড়িয়েছিল ততক্ষণ আমার গা জ্বলে যাচ্ছিল। তবে একটা কথা মানতে হবেই, তুই খুব ভালো অ্যাক্টিং করিস। সত্যি বলছো ভাই? সত্যি বলছি, তুই এইভাবে চালাতে থাক, তাহলে দেখবি আমরা খুব শীঘ্রই সুরজকে আমাদের হাতের মুঠোয় করে এই সব সম্পত্তির মালিক আমি আর তুই হব। সত্যি আমি যে সুরজের হব, সেটা ভাবলেই আমার কি যে আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। আচ্ছা বৌমা, ঝিলিকার মুকলেশ ওদের চা দিয়েছো? আসলে আব্বা, আমি ওদের ঘরের সামনে গিয়ে ওদের অনেকবার ডাকলাম, ভিতর থেকে কোনো সাড়াই পেলাম না। মনে হয় ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। কে বলেছে আমরা উঠিনি? আমরা তো একেবারে রেডি হয়ে চলে এসেছি। ভালো তো, তাহলে আমরা সবাই মিলে খাবো আর আড্ডা মারবো। বেশ, তাহলে আমি এবার যাই। আজ তো রবিবার, তোর অফিস ছুটি, তাহলে আবার এখন কোথায় যাবি? আসলে মা বলছিল কিছু টুকটাক জিনিস লাগবে, সেইগুলো কিনতে যাবো আর কি। বেশ, তাহলে আমিও তোর সাথে যাই, চল। অনেকদিন হলো দুজনে মিলে একসাথে ঘুরিনি। ভালো তো, দুই ভাই মিলে ঘুরে আয়। একটি কথা মানতেই হবে, সুরজ, তোর বউটি কিন্তু হেব্বি সুন্দরী। বউকে একটু চোখে চোখে রাখিস। তাই বুঝি? আসলে কি বলতো, অনেক ছোটবেলায়
নাসরিন তার বাবা মাকে হারিয়েছে তো দূর সম্পর্কের এক মামার কাছে মানুষ হয়েছে। ও যত হেসে খেলে বেড়াক না কেন ওর মনের ভিতরে অনেক কষ্ট, তাই আমি সবসময় চেষ্টা করি ওকে ভালো রাখার। সে নয় ভালো কথা, কিন্তু এত সুন্দরী বউ দেখিস আবার হাত ছাড়া না হয়ে যায়। আসলে বলা তো যায় না কার মনে কি আছে, আর মেয়েদের মন বুঝতেই পারছিস। না না, আমার নাসরিনের ওপর পুরো বিশ্বাস আছে, এরকম কাজও কখনোই করবে না। আসলে কি বলতো ভাই, ছেলেদের ধর্ম হলো মেয়েদের বিশ্বাস করা, আর মেয়েদের কর্ম হলো ছেলেদের বিশ্বাস ভাঙা। বাবা, আজ দেখছি মনে খুব পিরিত জেগেছে, হঠাৎ করে চোখ ধরছো, কি ব্যাপার? এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। বাহ, এটা তো খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, এটা সত্যিই খুব সুন্দর। তবে এটা সৌন্দর্য আরো বৃদ্ধি পেতে চাও যদি, এটা তুমি আমার আঙুলে নিজের হাতে পরিয়ে দাও। তাই বুঝি? কি ব্যাপার, তোকে এরকম দেখাচ্ছে, কি হয়েছে? আচ্ছা ভাই, আমরা এখানে কি করতে এসেছি বলো তো? কেন তুই হঠাৎ এরকম প্রশ্ন করছিস? আহ, এত কথা না বাড়িয়ে বলো না। কি করতে আবার, তোর ভালোবাসাকে আর এই বাড়ির সম্পত্তির সবকিছু দখল নিতে? তাহলে আর দেরি করে লাভ নেই, যত তাড়াতাড়ি পারো তোমার কাজ তুমি শুরু করো, আমার আর সহ্য হচ্ছে না। ও এই ব্যাপার, বেশ, তুই আর চিন্তা করিস না, আজ থেকে আমাদের মিশন শুরু। ভাই, সুরজ আসছে, তুমি শুরু করো। হ্যালো নাসরিন ভাবি, বলছি তুমি এই সময় ফোন করছো কেন? এখন তো সুরজের আসার সময় হয়ে গেছে, ও যদি এসে দেখে তাহলে কি ভাববে বলো তো? কি বললে? সুরজ কি বললো না বললো তাতে তোমার কোনো কিছু যায় আসে না? বেশ, তোমার যা ইচ্ছা। ব্যাস, মিশন নাম্বার 1 সাকসেস। কি ব্যাপার, আজ এত বেলা হয়ে যাচ্ছে, বৌমা এখনো চা নিয়ে আসলো না যে? আগে তো কখনো এইরকম হয়নি। সত্যি আব্বা, তুমিও না, মানুষ সময়ের সাথে সাথে কত যে বদলে যায়। আর তাছাড়াও এতদিন দেখোনি, আজ দেখবে, যায় না এরপরে আর কত কি দেখতে হবে। প্রথমে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরি হওয়ার জন্য। আসলে আজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তো, তাই। ওটা কোনো ব্যাপার না, দাও, তুমি আগে আমাদের গরম গরম চা দাও। এ কি, তুমি চলে যাচ্ছ? চা খাবে না? না, আমার চায়ের নেশা কেটে গিয়েছে। ওর কথায় তুমি দুঃখ পেও না, তুমি বরং রান্নাটা চাপিয়ে দাও। ঠিক আছে মা। দাঁড়াও দাঁড়াও, আজ রান্না ভাবি নয়, আমি তোমাদের করে খাওয়াবো। ও মা, তাই নাকি? তাহলে তো বেশ মজা হবে। কিন্তু কোনো কিন্তু না, রোজ তো তুমিই রান্না করো, আজ না হয় আমি তোমাদের করে খাওয়ালাম, এতে কি কোনো দোষ আছে? এ মা, না না, বেশ, তবে আমি না হয় তোমার হাতে হাতে হেল্প করে দেব। তার কোনো দরকার নেই, আমার সাথে আমার হেল্পার আছে তো, আমার ভাই। কে? আমি? হ্যাঁ, ঝিলিক তো ঠিক বলেছে, তুমি নয় সুরজের কাছে যাও, ওকে দেখে মনে হলো ও তোমার উপর অভিমান করে আছে। যাও তুমি ওর অভিমানটা ভাঙিয়ে এসো। ভাই একদম ঠিক বলেছে। বেশ তবে।
আচ্ছা, ব্যাপারটা কি বলতো? তুই জীবনে রান্না করা তো দূরের কথা, রান্না ঘরেও যাস না। আজ হঠাৎ কি হলো? রান্না করার জন্য নিচে উঠলি, আবার আমাকে তোর হেল্পারও বানিয়ে দিলি। আসতে বলো, কেউ শুনে ফেলবে তো। দাঁড়াও 1 মিনিট। এই দেখো, এটা কি? এটা হলো এক ধরনের ম্যাজিক ওষুধ। এই যে হাতেরটা দেখছো, এটা যদি আমি খাবারের সাথে মিশিয়ে সবাইকে খাইয়ে দিতে পারি, তাহলে সবাই আমার বশে চলে আসবে। আমি যা বলবো তাই শুনবে। তাই বুঝি? হ্যাঁ। আর অপরটি দেখছো, এটা যদি নাসরিনের খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারি, তাহলে কেল্লা ফতে। ঠিক বুঝলাম না। মন দিয়ে শোনো, এই ওষুধটা খাওয়ার পর নাসরিন পাক্কা 12 ঘন্টা বেহুশ হয়ে ঘুমিয়ে থাকবে। এই 12 ঘন্টা ওর সাথে কি হলো না হলো ও টেরও পাবে না। বুঝেছি বুঝেছি। তবে আর দেরি কিসের? শুনলাম আজ সুরজের নাকি নাইট ডিউটি আছে। তবে যা করার আজ রাতেই করতে হবে, যাতে কাল সকালে ডিউটি থেকে এসে এমন দৃশ্য দেখবে যে ওর মাথায় আকাশ ভেঙে পড়বে। আর তারপরেই আসল খেলা শুরু, আর তোমার আর আমার স্বপ্ন পূরণের রাস্তাও শুরু। যা বলেছিস, এইটুকু মাথায় যে তোর এত বুদ্ধি আমি ভাবতেই পারিনি। দাও, আমি তোমার শার্টের বোতামগুলো লাগিয়ে দিই। দরকার নেই। দরকার নেই কেন? আজ আমি কদিন ধরে দেখছি তুমি মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছ, ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করছো। জানি না আমার কেন মনে হচ্ছে তুমি পাল্টে গিয়েছো। পাল্টা আমি না, তুমি গিয়েছো। বেশ তাই হলো, কিন্তু তুমি যাওয়ার আগে খেয়ে যেও। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আজ তো তোমার ছুটি। আর তাছাড়াও রান্নাঘরে ঝিলিক আছে, আমি ঠিক খেয়ে নেবো। নাসরিন! কি রে খোকা, কি হয়েছে? কি হয়েছে? সামনের দিকে তাকিয়ে দেখো। বৌমা! কি হয়েছে মা আপনার এখানে? আর এত চিৎকার করছেন কেন? চিৎকার করছে কেন? এই সমস্ত কি বৌমা? বিশ্বাস করেন আমি কিছুই বুঝতে পারছি না আপনারা কিসের কথা বলছেন। বুঝতে পারছি না? ঘরের ভিতরে নাগর নিয়ে রাত কাটাচ্ছ আর বুঝতে পারছো না? এইসব কিছু ভুল, তোমরা আমাকে ভুল বুঝছো। ভাই, আপনি তো সব জানেন যে আমার কোনো দোষই নেই, ওরা আমাকে ভুল বুঝছে। না না, আমি মিথ্যা বলবো না। আর তাছাড়াও তুমি তো কাল রাতে আমাকে ফোন করে ডাকলে। আমি? হ্যাঁ তুমি। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, এই দেখো। ছি বৌমা ছি, এইসব তো চোখে দেখাও পাপ। বিশ্বাস করেন মা, এইসব মিথ্যা। মিথ্যা? শোনো, আর যাই হোক নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারবো না। সত্যি ভাবি, এই বাড়ির মানুষগুলো তোমাকে কত ভালোবাসে, আর তুমি এদের সাথে এরকম করতে পারলে তোমার ভাগ্য ভালো যে এতক্ষণে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেয়নি। তুই একদম ঠিক বলেছিস। ওর মতো মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেওয়া উচিত। বিশ্বাস করো, এইসব মিথ্যা। তোমরা একটিবার আমার কথাটা শোনো, আমি কিছু করিনি। তোমরা একটিবার আমার কথাটা শোনো। তারপর থেকে তুমি আর তাদের সাথে যোগাযোগ করনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে? নিজেকে প্রমাণ করার জন্য কোনোদিন তাদের সাথে যোগাযোগ করিনি, কিন্তু ওখান থেকে আসার 8 মাস পর
আমি জানতে পারলাম যে আমার মধ্যে আরেকজন বেড়ে চলেছে। তখন ভাবলাম শুধুমাত্র আমার জন্য তাকে যেন অনাথ হয়ে পরিচয়হীন হয়ে থাকতে না হয়, সেই জন্য আবারও নিজের মান অভিমান দূরে রেখে তাদের কাছে যাই। আপনি? হ্যাঁ আমি। আপনার কাকে চাই? আসলে সুরজ। ও সুরজ, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বললেন, কিন্তু ম্যাডাম এখন তো আর ওরা এখানে থাকে না। থাকে না? আসলে 3 মাস হলো ওনারা এই বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে গেছে। এখন এই বাড়ির মালিক বর্তমানে আমি। আচ্ছা, ওরা কোথায় গিয়েছে সেটা জানেন? না ম্যাডাম জানি না। আর কিছু? না। আমি তো হতভাগী আছি, তুই তো আমার থেকে বড় হতভাগী। তোর সব থাকা সত্ত্বেও আজ তুই পরিচয়হীন, অসহায় হয়ে বড় হয়ে উঠবি। জানি না উপরআল্লাহ তোর ভাগ্যে কি লিখেছে। তারপর তারপর আবারও আমি আমার সেই দূর সম্পর্কের মামার বাড়ি ফিরে যাই। ওখানে গিয়ে বেশ কটা দিন কাটাই। আমি আমার সন্তান জন্ম দিই, কিন্তু ওখানেও ভাগ্য আমাকে সাথ দেয় না। কেন? আমার সন্তান জন্ম নেওয়া 1 মাস পর হঠাৎ করে আমার মামা মারা যায়। আর মামার অনেক ঋণ থাকায় পাওনাদারদের ঠিক মতো টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদাররাও আমাকে বাড়ি থেকে বের করে দেয় আর তালা লাগিয়ে দেয়। তারপর থেকে আমি আমার সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আর এত বড় পৃথিবীতে আমি আর আমার সন্তান সেই থেকে একা। কাঁদিস না মা, কাঁদিস না। কে বলেছে তুই একা? আমি আছি তো। আজ থেকে তোরা আমার সাথে এই বাড়িতে থাকবি। মানে? হ্যাঁ, এই বাড়িতে আমি একাই থাকি। আজ থেকে তুই না হয় আমার মেয়ে হয়ে আমার সাথে থাকবি। কিন্তু কোনো কিন্তু না। তোরা এখানে থাকলে আমার কোনো অসুবিধা হবে না, বরং তোর বাচ্চার হাসি কান্নাতে আমার ঘরটা আলোয় ভরে উঠবে। আর দেখবি, যারা তোর সাথে এত বড় অন্যায় করেছে তার পাপের শাস্তি ঠিকই তারা পাবে। ওপরে একজন আছে। আপনি ঠিক বলেছেন। আমিও চাই যাদের জন্য আমার সন্তান আজ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একদিন যেন তারা তাদের পাপের শাস্তি ঠিক পায়। ঠিক আছে ঠিক আছে, এবার আমার নাতিকে একটু আমার কোলে দিয়ে দিনি দেখি। কতক্ষণ ধরে ওর ওই চাঁদের মতো মুখটি দেখে আমার ভিতরটা খাপ খাপ করছে ওকে নেওয়ার জন্য।